17 বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান এবং তারেক রহমানের এই বাংলাদেশে ফেরাকে কেন্দ্র করে একটা জিনিস অন্তত বোঝা যাচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল পাওয়ার শিফট কিন্তু হচ্ছে চোখের সামনে। হঠাৎ করে তারেক রহমান কেন বাংলাদেশে ফিরলেন, এই প্রশ্ন আন্তর্জাতিক স্তরে সব থেকে বেশি উঠতে শুরু করেছে এবং সাথে সাথে এটাও সকলে বুঝতে পারছে যে কোথাও না কোথাও ভারত তারেক রহমানকে হয়তো ব্যাক করতে শুরু করেছেন, কারণ ভারত বুঝেছেন এই এনসিপি বা জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে ভারতের সিকিউরিটির জন্য, সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক একটা বিষয় ভবিষ্যতে কিন্তু আমাদের সামনে নিয়ে আসছেন। বিএনপি লিডার আপনারা জানেন খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, তার শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রার্থনা করে একটি শুভকামনা দিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই টুইট কিন্তু সকলকে চমকে দেয়, কারণ হঠাৎ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য টুইট করছেন ভারতের প্রধানমন্ত্রী, সেটা কিন্তু এর আগে খুব কম দেখা গেছে। ভারত স্পষ্ট বুঝিয়ে দেয় যে যদি আওয়ামী লীগ বাংলাদেশে না থাকে বা না ফেরে তাহলে ভারত কিন্তু এই বিএনপিকে ব্যাক করতে পারে, কারণ ভারতের কাছে এই এনসিপির ইয়ং, অপরিপক্ক, অদূরদর্শী ছাত্রনেতারা শুধু ভয়ঙ্কর নয়, ক্ষতিকারকও। ফলে এই ছাত্র দল বা ছাত্র নেতাদের সরানো ভীষণ মাত্রায় প্রয়োজন, কারণ এরা রাজনীতি বোঝে না, এরা দূরদর্শিতা তাদের নেই, তারা রাজনৈতিক ম্যারপ্যাচ না বুঝে শুধু সেভেন সিস্টার্স শিলিগুড়ি করিডরকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে এবং এরা বকলমে জামাতের পোষ্য এবং জামাত যেভাবে এদেরকে চালাতে চায় ঠিক সেভাবেই এরা চলবে। তারিখের আগমন বিশেষ করে এই পর্বে আমাদের যে ভারতবর্ষের জন্য ৩-৪টে গুরুত্বপূর্ণ ইঙ্গিত আছে। একটা হলো যে আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যদিও ভারত চাপ দিচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, অর্থাৎ আওয়ামী লীগকে সঙ্গে নিতে হবে। আমেরিকান একাধিক সেনেটরও পর্যন্ত ইউনূস সরকারের উপর দাবি করেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে নির্বাচনে শামিল করবার প্রশ্নে। কিন্তু শেষ পর্যন্ত যদি কট্টর মৌলবাদীদের চাপে আপাতত আওয়ামী লীগকে বাইরেই রেখে নির্বাচন করতে হয়, তাহলে ভারতের কাছে বেস্ট অপশন হলো যে কয়টা পার্টি আছে, এনসিপি, জামাত, তাদের থেকে বিএনপি অনেক বেশি গণতান্ত্রিক, অনেক বেশি সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থা রাখে। ফলে বিএনপি ভারতবর্ষের পলিসি নির্ধারণকারীদের কাছে সবচেয়ে বেশি পছন্দের মানে দল হবে। এবং দ্বিতীয় যেটা সেটা হলো ইতিমধ্যেই বিরোধী শাসক তারেক, তিনি কিন্তু নিজেকে অনেকটা সংশোধন করেছেন। ইতিমধ্যেই ভারত সরকারের সাথে তার একটা সম্পর্ক তিনি গড়ে তুলেছেন, এরকমই খবর। মানে সাউথ ব্লকের বা বিশেষ করে অর্থাৎ বিদেশ নীতি নির্ধারণ যারা করেন তাদের সাথে বিএনপি শীর্ষ নেতৃত্বের কথা হয়েছে। ফলে ভারতও এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মানে সম্ভাবনার কম, ফলে বিএনপি কে সামনে রেখে কিন্তু বাংলাদেশে নিজেদের অবস্থান দৃঢ় করতে চাইছেন, যাতে করে মৌলবাদীদেরকে দূরে রাখা যায় ক্ষমতার বৃত্ত থেকে। এই তারেক রহমানের বাড়ি ফেরা বা ঘরে ফেরা এক প্রকার নিশ্চিত ছিল যখন ভারত বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার জন্য প্রার্থনা করে এবং এরপর বিএনপি এবং তারেক রহমানের পক্ষ থেকেও কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। এবার এই মুহূর্তে ভারতের কাছে চয়েস কি ছিল? দেখুন, ভারতের কাছে দুটি চয়েস ছিল, এক জামাত, দ্বিতীয় হলো বিএনপি। কারণ আপনারা জানেন বাংলাদেশের এই নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে সে দেশের সরকার, যদিও সে নিয়ে ভারত স্পষ্টভাবে প্রতিবাদ জানিয়েছে। আমেরিকার কংগ্রেস সকলেই বলেছে এটা সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের পরিকাঠামো বা কাঠামো হতে পারে না যেখানে একটি নির্বাচনী দলকে আপনি নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করবেন। ফলে জামাতের সঙ্গে ভারতের যে আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে সেই ডিফারেন্স কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দেয়, কোনো অবস্থাতেই এই জামাতকে সমর্থন করার জায়গায় ভারত হয়তো ভবিষ্যতেও যাবে না। আর এই ছাত্র দলকে সাপোর্ট করা কিংবা না করা এতে ভারতের কিছু যায় আসে না, কারণ এই ছাত্রদল পুরোপুরি ইসলামপন্থী, পাকিস্তানপন্থী, এক্সট্রিমিস্ট তারা।
জেহাদিপন্থী এবং জামাতেরই বি টিম, যারা মুক্তিযুদ্ধকেই কিন্তু অসম্মান করে এবং মুক্তিযুদ্ধতে ভারতের সেনার যে অবদান সেটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে এবং ভারতের যে ত্যাগ সেটাকে ভুলিয়ে দিতে চায় সাধারণ মানুষকে। তারেক আহমেদ যে বক্তব্য রেখেছেন, সেই তারেক আহমেদের বক্তব্যের মধ্যে একটিও ভারত বিরোধী শব্দ ছিল না। সম্প্রতিকালে যেটা বিরল, ইউনূস থেকে শুরু করে একের পর এক ছাত্র নেতারা যখন কোনো বক্তব্য রাখেন আজকাল, তারা সাধারণত ভারত বিরোধী, ভারতের বিরুদ্ধে স্লোগান জিগির তুলে বক্তব্য রাখেন। তারিক কিন্তু সেরকম সেই পথে হাঁটেননি। একবারই উনি তার বক্তৃতায় বলেছেন যে বিদেশি যে শক্তি গুলো, গুলো শব্দ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে কিন্তু ভারতকে সিঙ্গেল আউট করলে বিরোধী শক্তি বলতে পারত। বিরোধী মানে শক্তিগুলি সম্পর্কে সতর্ক করেছেন। সেটা আমাদের কাছে অবশ্যই পজিটিভ দিক। আর তার বক্তৃতায় তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে নিয়ে চলবার বার্তা দিয়েছেন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট এই মুহূর্তে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার প্রশ্নে। ফলে জামাত এবং ছাত্র নেতাদের যদি দূরে সরাতে হয় তাহলে এক এবং একমাত্র বিকল্প বিএনপি, তা কিন্তু ভারত খুব দ্রুত গতিতে বুঝে যায় এবং বোঝার সঙ্গে সঙ্গে ভারত কিন্তু এই মোমেন্টামটাকে ধরতে শুরু করে দেয়। ফলে তারেক রহমানের বাড়ি ফেরা অনেক বেশি ভারতের একটি টুইটের পর নিশ্চিত হয়ে যায় এবং ভারত চেয়েছে বলেই তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন, তা কিন্তু এক প্রকার নিশ্চিত। কালকে তারেক রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের যে ভূমি তা কিন্তু প্লাবিত হলো। কাতারে কাতারে মানুষ তারেক রহমানকে সমর্থন জানাতে এলেন এবং তারেক রহমান বললেন আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ তার কিছু নির্দিষ্ট পরিকল্পনা আছে। এবার এখান থেকে প্রশ্ন হলো যে বিএনপির আগের যে ভূমিকা আমরা দেখেছিলাম তা হলো ভারত বিরোধিতা। সেই ভারত বিরোধিতার জায়গা থেকে এই বিএনপি নিজেদেরকে কতটা আপগ্রেড করে, কতটা মডিফাই করে, এবং সে সময় যখন বিএনপি ছিল এই তারেক রহমান বা সে সময়ের শিক্ষামন্ত্রী বাবার, তাদের নেতৃত্বে ভারতের সেভেন সিস্টার্স এবং ভারতের একাধিক জায়গায় হামলার পরিকল্পনা কিন্তু করা হয়েছিল। যদিও মাঝখানে কেটে গেছে 17টা বছর। রাজনীতিতে কিছুই পার্মানেন্ট নয়। আজকের এই তারেক রহমান আগের ভুলের প্রায়শ্চিত্ত কি করবেন? কারণ আগে শুধুমাত্র ভারতকে অশান্ত করতে গিয়ে তিনি শুধু জেলে গেছিলেন তা নয়, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল। কারণ ভারত প্রথম থেকেই শেখ হাসিনার উত্থান এবং শেখ হাসিনা সরকারকে ব্যাপক হারে সমর্থন জুগিয়েছে এবং বিএনপি অবর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগ এবং ভারত একই সঙ্গে একটা স্টেবল পলিটিক্স সাউথ এশিয়ায় কিন্তু নিয়ে এসেছিল, যেই আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের নিষিদ্ধ। ফলে বিএনপি যদি আগের ভুল আবার করে তাহলে কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিএনপিরও শেষটা খুব তাড়াতাড়ি শুরু হবে। কারণ ইতিহাস সাক্ষী আছে যে বা যারা ভারত বিরোধিতা করেছে বিভিন্ন সময় তাদেরই কিন্তু কোনো না কোনো সময় শেষ হতে হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কিন্তু একজনকে তাতা হিসাবে চাইছেন, একজন নেতা চাইছেন যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন। কারণ আমরা জানি জুলাই বিপ্লবের পর আগস্টের শেখ হাসিনার বিদায়ের পর থেকে কিন্তু বাংলাদেশ অস্থির। শুধু তাই নয়, মৌলবাদীরা কার্যত বাংলাদেশকে দখল করে নিয়েছে। ইউনূস পুতুল মাত্র, মৌলবাদীরাই এই মুহূর্তে চালাচ্ছে। পাকিস্তানের আইএসআই যেমন সক্রিয়, আল কায়দা সক্রিয়, তারা একদম প্রত্যক্ষভাবে সংযোগ করছে এবং বাংলাদেশকে ৭১-এর যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ যে গড়ে উঠেছিল, সেই ভাষাভিত্তিক জাতীয়তাবাদ থেকে বেরিয়ে বাংলাদেশে একটা ইসলামিক মৌলবাদী, কট্টর ইসলামিক মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চাইছে বিরাট সংখ্যক মৌলবাদী শক্তি। এবং সেখানে পাকিস্তানের হাত সরাসরি রয়েছে, জামাতের হাত তো অবশ্যই সেখানে সক্রিয়ভাবে রয়েছে। এইরকম অবস্থা থেকে প্রথম দিনই বিদেশ থেকে এসে তারেক যে বক্তব্য রেখেছেন তাতে কিন্তু সমস্ত ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলা, বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে চলা, শান্তির পথে নিয়ে চলা যে বার্তা তিনি রেখেছেন সেটা কিন্তু অত্যন্ত আশাপ্রদ। আমরা মালদ্বীপসের প্রেসিডেন্ট মুইজুর কথা তো জানেন, প্রথম থেকে চীনপন্থী হওয়ার চেষ্টা করেছিলেন।
ক্ষমতা দখল করে চীনে গেছিলেন সকলের আগে, কিন্তু আজকে সেই মুইজ্জু ভারতের পায়ে এসে পড়েছে, কারণ ভারতের সাহায্য ছাড়া মালদ্বীপের অর্থনীতি তলানিতে চলে গেছে। এবার বিএনপি যদি বোঝে যে তাদের দেশের যে ক্ষতি মোহাম্মদ ইউনূস শেষ 1 থেকে 1.5 বছরে করেছেন সেটা রিভাইভ করার জন্য ভারতকে প্রয়োজন আছে, কারণ প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করা মানে অর্থনৈতিক পরিকাঠামোতে সরাসরি ধাক্কা দেওয়া। তাহলে এই বিএনপি আগের সেই বিএনপির থেকে যে আলাদা ভার্সন রূপে নিজেদের মেলে ধরবে, এই বিশ্বাস ভারত অন্তত করছে। ভারত হয়তো তাই এই তারেক রহমানের উপর ফের একবার বাজিটি ধরছে। ভারত সাথে তারেকের অবশ্যই একটা সম্পর্ক আসার আগেই তৈরি হয়েছে। আশা করা হচ্ছে যে ভারত এই নির্বাচনে অন্তত আওয়ামী লীগ যদি নাও দাঁড়াতে পারে, বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হোক, সেটা ভারত চাইবে। আমেরিকাও আমার ধারণা সেটাই চাইবে। এখন দেখার, তারেক গতকাল যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সবাইকে নিয়ে চলার, গণতান্ত্রিক বাংলাদেশে, অন্তত তারেক মৌলবাদীদের ভাষায় কথা বলেননি। তারেক ইসলামিক বাংলাদেশের রাষ্ট্র গঠনের কথা বলেননি। বাংলাদেশের শান্তি যেমন ফিরিয়ে আনবার কথা বলেছেন, তেমনি গণতান্ত্রিক বাংলাদেশের কথাই তারেকের বক্তব্যে ফুটে উঠেছে। ফলে সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে পলিটিক্যাল শিফট আমরা কালকে দেখলাম, তা ভারতের জন্য ভালো হলো কি খারাপ হলো সে তো সময় বলবে। আপাতত মোহাম্মদ ইউনূস এবং তার জামাতপন্থী ছাত্র নেতাদের যে বিদায় ঘণ্টাটা ভারত বাজিয়ে দিল, তা কিন্তু এক প্রকার নিশ্চিত। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।